হ্যালো এভরিওয়ান, তোমাদের মধ্যে কে কে লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাসী? যদি কেউ এরকম থেকে থাকো, তাহলে এই সিনেমা তোমার জন্য আই ওপেনার। আজকের মুভির নাম ফ্রেশ। 2022-এ রিলিজ এই মুভির IMDb রেটিং 6.7 আউট অফ 10 এবং রটন টমেটোজে 81% ফ্রেশ। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর শেষ পর্যন্ত দেখলে জীবনে হঠাৎ খুব ভালো মানুষের সাথে পরিচয়, প্রেম, ভালোবাসা সব কিছু থেকে বিশ্বাস উঠে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমার শুরুতে আমরা নোয়া বলে একটা মেয়েকে দেখি চ্যাড বলে একটা ছেলের সাথে প্রথম ডেটে একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে। চ্যাড প্রথমত এই ডেটে বেশ দেরি করে এসেছিল এবং পরে ওর ব্যবহার দেখে আমরা বুঝতে পারি ও ভীষণ উদ্ধত একটি ছেলে। চ্যাড প্রথম ডেটেই নোয়ার জামা কাপড়কে কম্বলের মতন দেখতে লাগছে বলে টিপ্পনি করে এবং চাইনিজ ওয়েট্রেসকে দেখে এমন হাবভাব করে যেন ইংলিশ কোনো আলাদাই একটা ভাষা, যেটাই ওয়েট্রেস বুঝবে না। উপরন্তু ও নোয়ার থেকে খাবারের এবং টিপসের টাকা নেয় এবং সমস্ত বেঁচে যাওয়া খাবারগুলো গুছিয়ে নেয় ওর ভাইকে খাওয়াবে বলে। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে চ্যাড নোয়াকে কিস করতে যায়, তখন নোয়া ওকে মানা করে, কিন্তু চ্যাড এতে রেগে যায় এবং নোয়াকে গালি দেয় আর বলে নোয়া ওর ভদ্রতার সুযোগ নিচ্ছে। নোয়া এত ভদ্র ছেলে আর তার মুখের ভাষা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপর বাড়ি ফিরে যায় আর মনে মনে এটা ভেবে নেয় এই ধরনের ফালতু ডেটে ও আর যাবে না। পরের সিনে আমরা নোয়ার বেস্ট ফ্রেন্ড মলিকে দেখতে পাই, যে নোয়াকে ভরসা দেয় যে পৃথিবীতে এখনও ভালো ছেলে আছে, তবে ডেট না করলে ও কাউকেই খুঁজে পাবে না। নেক্সট ডে নোয়া কিছু বাজার হাট করতে সুপারমার্কেট গেলে ওখানে একটা কিউট ছেলে স্টিভের সঙ্গে ওর পরিচয় হয়, যে নোয়ার সঙ্গে খুব কিউটলি ফ্লার্ট করছিল, আর নোয়ার মোবাইল নাম্বারটাও ও চেয়ে নেয়। নোয়ারও স্টিভকে বেশ ভালো লাগে। ও বাড়ি ফিরে এসে সব কথা মলিকে বলে এবং এটাও জানায় স্টিভের তরফ থেকে একটা ডিনার ডেট ও এক্সপেক্ট করছে। 2-1 দিনের মধ্যে স্টিভ সত্যি নোয়াকে একটা ডিনার ডেটে নিয়ে যায় এবং এখানে ওদের মধ্যে হওয়া কথাবার্তা থেকে ওদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতে পারি। নোয়ার পরিবার বলতে তেমন কিছুই নেই। ওর বাবা বেশ কিছু বছর আগে মারা গেছেন এবং ও ওদের বাড়ির একটিমাত্রই সন্তান। নোয়ার ওর মার সঙ্গে সেরম কোনো যোগাযোগ নেই। এদিকে স্টিভ টেক্সাসের বাসিন্দা ছিল এবং ওর বাবা বেঁচে আছে আর মা মারা গেছেন। স্টিভ একজন প্লাস্টিক সার্জন আর এখন ওর কলেজ রেসিডেন্সি সেকেন্ড ইয়ার চলছে। এরপর নোয়া আর স্টিভ আরও অনেক গল্প করে, যেখানে আমরা এটাও জানতে পারি যে স্টিভের কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কোনো সোশ্যাল অ্যাকাউন্টই নেই। ডেটের শেষে স্টিভ নোয়াকে বাড়িতে ছাড়তে যায়, কিন্তু সিচুয়েশন একটু বেশি রোম্যান্টিক হয়ে পড়ে আর নোয়া এবং স্টিভ খুব তাড়াতাড়ি সম্পর্কে অনেকটা বেশি এগিয়ে যায়। এরপর আরও কিছু ডেটে গিয়ে নোয়া এটাও জানতে পারে স্টিভ কোনো জীবজন্তুর মাংস খায় না, তাই নোয়াও ওর সামনে মাংস খেতে চায় না। স্টিভ নোয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য উইকেন্ডে দূরে এক জায়গায় ওর সঙ্গে ঘুরতে যেতে বলে। নোয়াও রাজি হয়ে যায়, কারণ ও সত্যিই স্টিভকে ভালোবেসেছিল। নোয়া মলিকে সব কথা বলে, কিন্তু মলি একটু চিন্তিত ছিল, কারণ ওদের সম্পর্কটা যেন দৌড়াচ্ছিল এবং স্টিভকে কখনো মলি সামনে থেকে দেখেনি বা কথা বলেনি। তাই নোয়ার একা ওর সাথে শহর ছেড়ে দূরে যাওয়াটা ওর ঠিক ভালো লাগছিল না। নোয়া তখন মলিকে ভরসা দেয় এবং ও লোকেশনে পৌঁছে মলিকে জানিয়ে দেবে ওরা কোথায় আছে এই কথা বলে। ও স্টিভের একটা ছবিও পাঠায়, যেটা নোয়া স্টিভকে না বলেই ওর ঘুমানোর সময় তুলেছিল। সেই সপ্তাহের শেষেই স্টিভ নোয়াকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে এবং ওকে রাস্তায় জানিয়ে দেয় যে ওরা কটেজ গ্রুপ বলে একটা জায়গায় যাচ্ছে, যেটা শহরের ভিড়ভাট্টা থেকে অনেক দূরে জঙ্গলে ঘেরা একটা সুন্দর জায়গা। নোয়া কটেজ গ্রুপ নামটা মলিকে মেসেজ করে জানাতে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক আসছিল না। তাই স্টিভ ওকে বলে ওর বাড়ি গিয়ে মেসেজ করতে, কারণ ওখানে ওয়াইফাই আছে। বেশ সন্ধ্যের দিকে ওরা স্টিভের বাড়ি পৌঁছায় এবং স্টিভ ওকে একটা ড্রিঙ্ক অফার করে। স্টিভের বিশাল বড় বাড়িটা নোয়ার ভীষণ সুন্দর লাগছিল, তবে স্টিভের বাড়িতেও ওয়াইফাইটা এখন ডাউন ছিল।
কয়েক সিপ ড্রিঙ্ক করার পর নোয়ার চোখের সামনে সব কিছু ধূসর হতে শুরু করে এবং শেষ পর্যন্ত ও অজ্ঞান হয়ে যায়। নোয়ার যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে অন্য একটা ঘরে দুহাতে শিকল বাঁধা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। স্টিভও ওই ঘরেরই এক কোণায় একটা চেয়ার নিয়ে বসেছিল। নোয়া প্রথমে বিশ্বাস করতে পারে না ওর সাথে আদৌ কি হচ্ছে। ও স্টিভকে বারবার ওর হাত করাটা খুলে দিতে বলে। ও ভাবে স্টিভ ওকে কোনো দেহ ব্যবসার চক্রে ঠেলে দিতে চাইছে, কিন্তু স্টিভ নোয়াকে পরিষ্কার জানিয়ে দেয় ওর আসল উদ্দেশ্য নোয়ার মাংস কেটে বিক্রি করা, কারণ বিশাল ধনী ও পাওয়ারফুল কিছু কাস্টমার এই পৃথিবী জুড়ে আছে যারা ক্যানিবল, এবং সেই ব্ল্যাক মার্কেটে ফ্রেশ মানুষের মাংসের দাম অনেক বেশি। তাই স্টিভ নোয়াকে ততক্ষণ অবধি বাঁচিয়ে রাখবে যতক্ষণ অবধি সম্ভব, এবং ও শরীর থেকে অল্প অল্প করে কিছু অংশ কেটে বিক্রি করবে। কিন্তু নোয়া যদি পালাতে যায় তাহলে স্টিভ ওকে সেই মুহূর্তে খুন করে ফেলবে। নোয়া রাগে অপমানে ভয়ে একদম কুঁকড়ে যায়। ও বিশ্বাস করতে পারে না ও যা শুনছে সেও কি সম্ভব। এরপর স্টিভ চলে গেলে নোয়া চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তখনই পাশের ঘর থেকে ভেন্টের মধ্যে দিয়ে পেনি বলে আরেকটা মেয়ের আওয়াজ আসে, যে বেশ কিছুদিন ধরে এখানে বন্দি আছে। নোয়া ভাবে অ্যাটলিস্ট পেনিকে খুঁজতে নিশ্চয়ই ওর কোনো বন্ধুবান্ধব বা বাড়ির লোক এতক্ষণে বেরিয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো পেনিরও এমন কেউ ছিল না। মানে স্টিভ প্রথম ডেটেই বুঝে নেয় এই মেয়েগুলোর আগে পিছে কজন লোক আছে, এবং এরা একা থাকলে তবেই এদের টার্গেট করে। এতে স্টিভের ধরা পড়ার চান্স অনেক কমে যায়। নোয়া জানতে পারে পেনির পাশের ঘরে মেলিসা বলে আরও একটি মেয়ে আছে, যে পেনির আগে থেকে এখানে বন্দী, এবং মেলিসা প্রায় শেষের পথে। এরপরই আমরা একটা জঘন্য সিন দেখি, যখন স্টিভ গান চালিয়ে মেলিসার কাটা পায়ের থেকে অল্প অল্প করে মাংস কেটে সেটাকে প্যাকেজ করে অনেকগুলো বক্সে রাখে, এবং তার সাথে মেলিসার কোনো না কোনো জিনিস প্যাক করে কাস্টমারদের জন্য। এরপর একজন লোক এসে ওই বক্সগুলোকে তুলে নিয়ে যায়। পরের সিনে নোয়াকে খাবার দেওয়ার জন্য স্টিভ ওর ঘরে গেলে নোয়া বলে ওকে স্নান করার ব্যবস্থা করে দিতে। স্টিভ এতে রাজিও হয়ে যায়। নোয়া চুপচাপ স্টিভের সাথে যেতে যেতে সুযোগ বুঝে ওকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু স্টিভের শক্তির কাছে নোয়া কিছুই নয়। স্টিভ নোয়াকে ধরে ফেলে আর নোয়ার হুঁশ আসে সোজা অপারেশন টেবিলে। নোয়া তখন উপর হয়ে শুয়েছিল আর একদম নড়তে পারছিল না। নোয়া এই অবস্থাতেই স্টিভকে জিজ্ঞেস করে ও ওর সাথে কি করছে। তখন স্টিভ জানায় নোয়া পালানোর চেষ্টা করে যে ভুল করেছে তার শাস্তি হিসাবে ও নোয়ার নিতম্বের মাংস কেটে নিচ্ছে। তবে নোয়ার কোনো অসুবিধা হবে না, কারণ স্টিভ একজন ভালো সার্জন এবং ও নোয়ার খেয়াল রাখবে। সিন কাট হয়ে নোয়ার বেস্ট ফ্রেন্ড মলিকে দেখায়, এবং মলি নোয়ার তরফ থেকে অনেকক্ষণ কোনো ফোন বা মেসেজ না পেয়ে চিন্তায় ছিল। ও নোয়াকে অনেকবার ফোন করেছিল এবং ভয়েস মেলেও বলেছিল ওকে কন্ট্যাক্ট করতে। তখনই হঠাৎ নোয়ার ফোন থেকে মেসেজ আসে যে ও জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে কটেজ গ্রুভ বলে এক শান্ত জায়গায়। ও সেখানকার একটা ছবিও পাঠায়, আর এটাও বলে যে ও 2-3 দিনের জন্য মোবাইল অফ রাখবে, কারণ ওর টেকনোলজি থেকে ব্রেক চায়। মলির এসব শুনে কিন্তু একটু সন্দেহ হয়। ও নোয়ার দেওয়া ছবিটা গুগলে সার্চ করতেই দেখে ওটা এমনি একটা গুগল ইমেজ, কোনো কটেজ গ্রুপের ছবি নয়। তাই মলি বুদ্ধি করে সেই বারে যায় যেখানে নোয়া আর স্টিভ প্রথমবার দেখা করেছিল। মলির সৌভাগ্য ছিল ওই বারটেন্ডার পল ওকে আগে থেকেই চিনত। তাই পলের থেকে মলি স্টিভ সম্পর্কে যে কোনো ইনফরমেশন চায়, কিন্তু পল ওকে প্রথমে বলে পুলিশের কাছে যেতে, নইলে ও কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু মলি পলকে বোঝায় পুলিশ কিছুই করবে না, কারণ নোয়া একজন অ্যাডাল্ট যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বাইরে গেছে। কিন্তু মলির সন্দেহ অহেতুক নয়। এটা শুনে পল মলিকে পরে দেখা করতে বলে। পল মলিকে ফোন করে জানায় স্টিভের পুরো নাম ব্রেন্ডন স্টিভেন কেম্প। মলি কিছু একটা ভেবে ওই নামটা গুগলে লিখতেই অ্যান কেম্প বলে একটা প্রোফাইল দেখতে পায়,
অ্যানের প্রোফাইল ঘাঁটতেই দুটো বাচ্চা ছেলে এবং স্টিভকে অ্যানের পাশে দেখে, যারা নতুন বাড়ি কেনার খুশিতে ফেসবুকে ছবি দিয়েছিল। অ্যান কোনোভাবে ওই বাড়ির ঠিকানাও খুঁজে নেয়। মলি পলকে সবসময় মেসেজ করে নিজের লোকেশন জানাচ্ছিল এবং ও পলকে স্টিভ যে বিবাহিত এবং ওর দুটো বাচ্চা ছেলে আছে সেটাও জানিয়ে রাখে। মলি এরপর সোজা স্টিভের বাড়ির বেল বাজায় এবং অ্যান বেরোলে ওকে বলে ওর বন্ধু নোয়ার অ্যানের হাজবেন্ড স্টিভের সঙ্গে অ্যাফেয়ার আছে এবং ওরা 1 সপ্তাহ ধরে মিসিং। ও নোয়াকে খুঁজতেই এখানে এসেছে। অ্যান সব কিছু শুনে মলিকে বলে এটা হতেই পারে না, কারণ স্টিভ রোজ সকালে বাড়ি থেকেই অফিসে যায় এবং ও কখনোই কোনো কাজে আউটস্টেশনে থাকেনি। এই সময় স্টিভও ঘরে ঢুকে পড়ে এবং মলি ওকে স্টিভ বলে সম্বোধন করলে ও বলে ওকে ব্র্যান্ডন বলে ডাকতে, কারণ ওটাই ওর ফার্স্ট নেম। মলি স্টিভকে জিজ্ঞেস করে ও নোয়া বলে কাউকে চেনে কিনা। স্টিভ তখন পরিষ্কার না করে দেয়। এসব শুনে মলি ওদের বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিল, তখন কি একটা ভেবে ও নোয়ার মোবাইলে ফোন করে। আর স্টিভের পকেটে তখনই ফোনটা বেজে ওঠে। এবার ঘটে একটা আনএক্সপেক্টেড ঘটনা, যখন অ্যান পেছন থেকে এসে মলির মাথায় মেরে ওকে অজ্ঞান করে দেয় এবং এরপর থেকে পল মলির ফোন বন্ধ পায়। এরপর একটা সিনে আমরা অ্যানকে বাথরুমে দেখি, যার নিজের ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি মিসিং ছিল। মানে অ্যানও সম্ভবত কোনো এক সময় স্টিভের ভিকটিম ছিল, যার সাথে স্টিভের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বা ও নিজেকে বাঁচানোর জন্য এই সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই এখনও স্টিভের বিজনেস এবং লাইফ পার্টনার। এদিকে নোয়া অপারেশনের পর থেকে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য যা পায় তাই খায়, সব মেডিসিনও নেয় এবং স্টিভের সামনে নিজেকে যতদূর সম্ভব নর্মাল রাখার চেষ্টা করে। একদিন নোয়ার কাছে থাকা কিছু ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ও দেখতে পায় আগের কোনো এক ভিকটিম লিখে রেখেছে, যদি কেউ আমার এই লেখা লাইনটা পড়ে তার মানে স্টিভ তোমাকে পছন্দ করে, সেটাকে কাজে লাগাও। এমনকি নোয়া পেনির সাথে কথা বলে এটাও জানতে পারে স্টিভ আর কোনো ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি, যেটা নোয়ার সঙ্গে করেছে। নোয়া বুঝতে পারে ওর এখনও সুযোগ আছে কিছু একটা করার। তাই এরপর স্টিভ এসে ঘরে ঢুকলে নোয়া স্টিভের সবথেকে বড় ইন্টারেস্ট মানে মানুষের মাংসের স্বাদ কেমন হয় সেটা জিজ্ঞেস করে। স্টিভ একটু অবাক হয়ে যায়। ও তা উত্তরে বলে এটা শরীরের কোন অংশকে কিভাবে রান্না করা হচ্ছে তার উপর নির্ভর করে, কিন্তু এটুকু শিওর যে একবার এর স্বাদ পাবে সে আর অন্য কোনো জন্তু মুখে তুলবে না। তোমাদের নিশ্চয়ই স্টিভের সেই কথাটা মনে আছে যখন ও নোয়াকে বলেছিল ও জীবজন্তুর মাংস খায় না। তার সঠিক কারণ এটা। স্টিভ সন্ধ্যেবেলা আবার নোয়াকে একটা জামা এনে দেয় এবং ডিনারে স্টিভকে জয়েন করতে বলে, যাতে নোয়া মরবার আগে স্টিভের হাতের রান্নার জাদু এবং মানুষের মাংসের স্বাদ একবার টেস্ট করতে পারে। নোয়া জামা কাপড় চেঞ্জ করে স্টিভের সঙ্গে গিয়ে রান্নাঘরে বসে অনেক প্রশ্ন করে, যেখান থেকে আমরা জানতে পারি স্টিভের যখন 19-20 বছর বয়স তখনও প্রথমবার মানুষের মাংস টেস্ট করেছিল। প্রথমবার ওর খুব ভয় লেগেছিল, কিন্তু খুব একটা অদ্ভুত এক্সাইটমেন্টও ছিল। আস্তে আস্তে এটাই ওর অ্যাডিকশন হয়ে দাঁড়ায়। স্টিভ তারপর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজতে থাকে, যখন ও বুঝতে পারে ওর মতন আরও অনেক লোক আছে এবং তাদেরকে সার্ভ করাই স্টিভের জীবনের মূল লক্ষ্য। সেই মানুষগুলো এই মাংস কিনতে যে কোনো মূল্য দিতে পারে। ওরা সাধারণত কম বয়সী মেয়েদেরই তুলে আনে, কারণ মার্কেটে এই মাংসের দাম সব থেকে বেশি এবং এর স্বাদও সব থেকে বেশি। স্টিভ নোয়াকে বোঝায় ও পৃথিবীর সব থেকে নোবেল কাজ করছে, কারণ ও নিজেকে সত্যিই একটু একটু করে অনেকের মধ্যে চিরতরে বিলীন করছে, যার থেকে বড় কোনো সেবা বা প্রেম হয় না। বাহ, কি ফিলোসফি! যাই হোক, স্টিভ নোয়ার জন্য একটা ডিশ প্রিপেয়ার করে এবং ওকে খেতে বলে। নোয়া জিজ্ঞেস করে এটা ওরই শরীরের অংশ কিনা। স্টিভ তাতে না করে। নোয়া স্টিভের সামনে ওই মাংসটা খেতে বাধ্য হয় এবং স্টিভ নোয়াকে বলে ও জীবনের সব থেকে এক্সপেন্সিভ ডিশ খাচ্ছে, যার দাম $30,000।
নোয়াকে স্টিভ এরপর রুমে রেখে আসে আর নোয়া বমি করে সব উগরে দেয়। আর আমরা স্টিভকে দেখি মলিকে কাঁধে ফেলে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। মলি তখন সিডেটিভের নেশায় ছিল যখন স্টিভ ওর ব্রেস্ট আলাদা করে ফেলে। পরের দিন রাতে স্টিভ আবার নোয়াকে নতুন ড্রেস এনে ডিনারের জন্য রেডি হয়ে নিতে বলে, আর নোয়াও রেডি হয়ে নেয় এবং ডিনার করতে স্টিভের সঙ্গে নিচে যায়। স্টিভ একটা প্রপার ডেটের জন্য টেবিল সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। নোয়া জিজ্ঞেস করে ও সবাইকে এইভাবে ক্যান্ডেল লাইট ডিনার করায় কিনা। তখন স্টিভ নোয়াকে একটা পেন্টিংয়ের পেছনে বানানো র্যাক দেখায়, যেখানে সমস্ত মেয়েদের ছবি, তাদের অন্তর্বাস বা ছোটোখাটো কোনো ব্যবহারের জিনিস রাখা ছিল। স্টিভ জানায় প্রত্যেকবার মাংসের টুকরোর সঙ্গে সেই মেয়েটার ছবি ও তার ব্যবহৃত কিছু একটা ও ক্লায়েন্টকে পাঠায়, যাতে ক্লায়েন্ট সেই মানুষের সাথে পরিচিত হয় যাকে ও নিজের শরীরের মধ্যে গ্রহণ করছে। নোয়া এখানে পেনি আর মেলিসার ছবিও দেখতে পায়, কিন্তু মেলিসা মারা গিয়েছিল। নোয়া নিজের কোনো ছবি বা জিনিস দেখতে পায় না। তখন স্টিভ জানায় ও নোয়াকে শুধু নিজের জন্য রেখেছে। আর একটু খেয়াল করতেই নোয়া মলির মোবাইলটা দেখতে পেয়ে যায়, আর তারপরও বুঝতে পারে না মলি আসলে কোথায় আছে। এরপরও স্টিভের সাথে ভালো সময় কাটানোর নাটক করে। নোয়া স্টিভকে বলে ওর খুব বাজে লাগছে, কারণ এই মাংস খাওয়ার সময় ও নিজেকে গিল্টি ফিল করছে না। স্টিভ ভাবে নোয়া ওরই মতন একজন, তাই ও নোয়াকে সান্ত্বনা দেয় এবং ধীরে ধীরে আবার ওর সাথে ইন্টিমেট হয়ে পড়ে। নোয়া এই জন্তুটাকে হারাতে নিজেও জন্তু হয়ে উঠেছিল, তাই ও স্টিভের প্রাইভেট পার্ট দাঁত দিয়ে কেটে ছিঁড়ে নেয় এবং ওর চোখে পেস্ট লাগিয়ে দেয়। বাড়ির চাবিটার সাথে সাথে ও রুম থেকে নিয়ে পালায় এবং ও নিজের হাত কড়াটা খুলে স্টিভের দরজা বন্ধ করে দেয়। ও মলি আর পেনিকেও রুম থেকে বার করে এবং নিজেদের মোবাইলগুলো বের করে পালানোর চেষ্টা করে। স্টিভও ততক্ষণে হাত কড়াটা ছিঁড়ে রুম থেকে বেরিয়ে আসে, আর এই রাক্ষসটাকে 3টে মেয়ে মিলে হামলা করে অজ্ঞান করে দেয়। যদিও এই 3জনই খুব দুর্বল ছিল আর পেনির একটা পাও ছিল না, তাই ওরা বেশি তাড়াতাড়ি কিছু করতে পারছিল না। ওরা কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে কাছেই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন স্টিভ নিজের পিস্টল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং নোয়ার নাম ধরে অন্ধের মতন গুলি চালাতে থাকে। এদিকে পল মলির খোঁজ করতে ওর দেওয়া লোকেশন খুঁজে পায় এবং স্টিভের বাড়ির সামনে পৌঁছায়। কিন্তু ওখানকার স্তব্ধ আবহাওয়া পলের একদম ভালো লাগে না। ও ইমিডিয়েটলি গাড়ি ঘুরিয়ে নেয়, কারণ পল আমাদেরই মতো হরর মুভির ফ্যান ছিল আর ও জানে কি করতে হবে। আরেকদিকে আমরা অ্যানকে দেখতে পাই, যে স্টিভের খোঁজ করতে এখানে এসেছিল। ও ঘরের অবস্থা আর স্টিভের শরীরের অংশ দেখে বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়েছে। ওদিকে মলি আর নোয়া স্টিভকে জঙ্গলে ফেলে কাবু করে দেয় এবং নোয়া ওর পিস্টল তুলে ওকেই মেরে ফেলে। অ্যানের কানেও সেই গুলির শব্দ পৌঁছায়। জঙ্গলের মধ্যে ছেনাঝাপটি করার সময় নোয়ার মোবাইলটা ওখানেই পড়ে গেছিল, আর পেনি আর মলি কারোর মোবাইল ফোনেই সিগন্যাল না থাকায় নোয়া আবার জঙ্গলের দিকে যায় ওর মোবাইল ফোনটা আনতে। তখনই অ্যান চলে আসে এবং নোয়াকে গলা টিপে মারতে চেষ্টা করে। নোয়াও স্টিভের বাড়ির চাবিটা অ্যানের গলায় স্ট্যাপ করে দেয়, আর মলি একটা বেলচা এনে অ্যানকে মেরে মেরে ওর মাথা থেতলে ফেলে। আর ব্যাস, এখানেই ফ্রেশ মুভি শেষ হয়। তাহলে এবার তোমরা বলো কেমন লাগলো তোমাদের ফ্রেশ সিনেমার গল্প। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। আজ তবে এটুকুই। ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।